বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 21তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 21তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব রিভিশন। গত 2 দিন আমরা আপিল শেষ করেছি। আজকে আমরা পড়ব রিভিশন। রিভিশন যে অধ্যায়টা, এই অধ্যায়টা প্রকৃতপক্ষে আলোচনা ধারা 435 থেকে 442। অ্যাকচুয়ালি 435 থেকে 442 ক হবে। 435 থেকে 442 ক। এখন রিভিশন কেন করে? আপিলও করে উচ্চ আদালতে, রিভিশনও করে উচ্চ আদালতে। যদি আইনগত যদি ঘটনাগত এবং আইনগত ভুল থাকে তাহলে করা হচ্ছে আপিল। আর যদি আইনগত ভুল থাকে এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে এবং যেখানে আপিলের সুযোগ নাই, মনে করেন যে এক জায়গায় আইনগত ভুল আছে, এখন ওই জায়গায় আপিলও করা যায়। আপিল করা গেলে কখনো রিভিশন করা যাবে না। রিভিশনটা তখনই করা যায় যখন আপিলের কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এই রিভিশনের কোনো সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধিতে প্রদান করা হয় নাই। তো তারপরে একটু পড়ি, দেখেন। রিভিশন ক্ষমতা। রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন হলো নিম্ন আদালতের নথি পরীক্ষা করে ঊর্ধ্বতন আদালত কর্তৃক ভুল ত্রুটি, এ জায়গায় ভুল ত্রুটি আছে না, ভুল ত্রুটির পাশে একটু লিখে রাখেন আইনগত ভুল ত্রুটি। কোন ধরনের ভুল ত্রুটি? আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। ফৌজদারি কার্যবিধির 435 থেকে 440 ধারা এবং 442 থেকে 442 ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করেছে। তাহলে রিভিশন যদি আমরা বলি, অ্যাকচুয়ালি রিভিশন সম্পর্কে আছে 435 থেকে 442 ক ধারা পর্যন্ত। এখন আপিলের ক্ষেত্রে অনেক প্রকারভেদ ছিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, দণ্ড বৃদ্ধির আপিল বা অন্যান্য আপিল। বাট রিভিশনের ক্ষেত্রে এবং আপিলের ক্ষেত্রে আপিলগুলো বিভিন্ন আদালতে করা যেত। কখনো হাইকোর্ট বিভাগে, কখনো দায়রা জজের কাছে, কখনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, কখনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, কখনো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু রিভিশনের ক্ষেত্রে রিভিশনাল পাওয়ার আছে মাত্র 2টা আদালতের। একটা দেখেন যে ফৌজদারি কার্যবিধির অধীন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে কে পারে, 1 নম্বরে দেখেন হাইকোর্ট বিভাগ, আর এরপর আছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। তাহলে রিভিশন ক্ষমতা আছে কার কার? হাইকোর্ট বিভাগ আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। সো এখানে আপনি একটা কথা একটু লিখতে পারেন, হাইকোর্ট বিভাগের পাশে একটু লিখে রাখেন যে 435 প্লাস 439 ধারা। বুঝছেন? হাইকোর্টের পাশে কত সেকশন লিখবেন? 435 প্লাস 439। আর এই যে যে দায়রা জজের পাশে লিখবেন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ, এখানে লিখবেন 435 প্লাস 439 এ। বাংলায় যদি লেখেন তাহলে ক, আর ইংরেজিতে লিখলে কি এ। এবং আরো একটু লিখে রাখেন 1978, ব্র্যাকেটে লেখেন 1978 সাল। 1978 সাল, 1978 সাল। এটার অর্থ হলো আমাদের যখন ফৌজদারি কার্যবিধি পাশ করা হয়, হাইকোর্ট বিভাগের রিভিশন প্রথম থেকেই ছিল। হাইকোর্ট বিভাগের রিভিশন প্রথম থেকেই করা যেত। বাট দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের কাছে রিভিশন কিন্তু শুরু থেকেই করা যেত না। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের রিভিশনাল পাওয়ার দেওয়া হয়েছে কত সালে? 1978 সালে। এই কারণেই দেখেন 439A আছে, 439 এ। এখন যদি বলেন যে স্যার 435 তো 2 জায়গায় আছে, তাহলে 2 জায়গায় 435 কেন? 2 জায়গায় হলো নথি তলব। নথি তলব মানে হলো আপনি তো রিভিশন দায়রা জজের কাছে করেছেন বা অতিরিক্ত দায়রা জজের কাছে করেছেন। এখন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের কাছে যে আদেশের বিরুদ্ধে রিভিশন করছেন সেই নথিপত্র তো দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা হাইকোর্টের কাছে নাই। তাহলে রিভিশন শুনবে প্লাস নথি তলবের আবেদন করছেন, এটা হলো কত? 435। যারা কোর্ট কাছারিতে যান তারা আছে পুট আপ। পুট আপ যেরকম জামিনের দরখাস্তে দেন, ঠিক একই ভাবে রিভিশনের সাথে এই যে নথি তলব, সেটা হলো কত ধারা? 435। আচ্ছা, এখন একটা জিনিস এখানে আমাদের পরিষ্কার হওয়া দরকার, এই বই পড়লে আমরা বুঝবো না, এটা আমাদের এখানে বুঝতে হবে যে হাইকোর্ট বিভাগে কোন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন যাবে এবং দায়রা জজের কাছে কোন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন যাবে। খালাসের বিরুদ্ধে আপিল,
কে খালাস দিলে কার কাছে আপিল হবে মনে আছে? নির্মল বলেন তো, কে খালাস দিলে কার কাছে আপিল হবে মনে আছে দেখি? স্যার খালাসের বিরুদ্ধে আপিল স্থগিত যদি অপরাধ দিতে চাই ম্যাজিস্ট্রেট, তাহলে খালাসের বিরুদ্ধে তো ম্যাজিস্ট্রেট খালাস দিলেই তার কোর্ট আপিল। জি ধন্যবাদ। আর খালাস দাঁড়া দোষ কোনো খালাস দেয় দায়রা জজ না, দায়রা আদালত। আপিলে যদি খালাস দেয় তাহলে সরাসরি হাইকোর্টে। ধন্যবাদ। খালাসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল হতো দায়রা জজের কাছে। আর দায়রা আদালত, দ্যাট মিনস দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, ইনরা যদি খালাস দেয় তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। সেম থিওরি অ্যাপ্লাই হবে রিভিশনে। ম্যাজিস্ট্রেটের যে কোনো আপিলযোগ্য আদেশ বা রায়ের বিরুদ্ধে রিভিশন হবে দায়রা জজের কাছে। আর দায়রা আদালতের যে কোনো আপিলযোগ্য আদেশ বা রায়ের বিরুদ্ধে আপিল হবে, রিভিশন হবে কোথায়? হাইকোর্ট। বুঝছেন? ধরেন আমলি আদালত মামলা খারিজ করছে, আমরা জানি মামলা খারিজের বিরুদ্ধে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন। আমলি আদালত মানে ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে রিভিশন হবে কার কাছে? দায়রা জজ। তাহলে ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যত নিম্নের ম্যাজিস্ট্রেট আছে ওনাদের আদেশ বা রায়ের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? দায়রা জজ। আর দায়রা আদালত মানে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, ইনাদের আদেশ বা রায়ের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? হাইকোর্ট বিভাগ। বুঝছেন? ধরেন যুগ্ম দায়রা জজ 265C তে একটা মামলায়, ধরলাম নেগোশিয়েবল এনআই একটা সেকডিশনের মামলায় 265C তে একজন অব্যাহতি দিয়েছে, মানে ডিসচার্জ করছে যুগ্ম দায়রা জজ, তাহলে রিভিশন কোথায়? দায়রা শব্দটা থাকলে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ যেই হোক না কেন রিভিশন কোথায় চলে যাবে? হাইকোর্ট। আর ম্যাজিস্ট্রেট হইলে কোথায়? দায়রা জজ। আচ্ছা, তো আমরা চলে আসি নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। ধারা কত? 435। 435 ধারায় টাইটেল যদিও নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, বাট এই জায়গায় ম্যাজিস্ট্রেটের মানে রিভিশনাল কোর্টের বা রিভিশন যে কোর্টে রিভিশন করতেছেন 435 ধারায় ওনার আসলে একাধিক ক্ষমতা আছে। উনি ওই নথি তলব করতে পারে 435-এ, উনি দণ্ড স্থগিত করতে পারে 435-এ, উনি জামিনও দিতে পারে 435-এ। তাইলে যখন দণ্ড দিয়ে দেওয়া হয় তখন আমি যদি আপিল আদালতে জামিন চাই তাহলে আপিল আদালতে জামিন চাইবো 426 অথবা 427, মনে আছে? আর যদি আমি রিভিশন আদালতে জামিন চাই তাহলে কত? 435। ফৌজদারি কার্যবিধি 435-এর 1 ধারা হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ অধীনস্থ কোন ফৌজদারি আদালতের কোন মামলার নথি তলব করতে পারে এবং মামলার কোন কার্যক্রম পরীক্ষা করতে পারে। নিম্নলিখিত কারণে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব বা পরীক্ষা করতে পারে। অধীনস্থ আদালত কর্তৃক প্রদত্ত বা লিপিবদ্ধ কোনো, আন্ডারলাইন করেন, কোন দণ্ড বা আদেশের নির্ভুলতা, আন্ডারলাইন করেন, কোন দণ্ড বা আদেশের কি নির্ভুলতা, মানে এই যে দণ্ড বা আদেশটা দিচ্ছে এটা কি আইনের দৃষ্টিতে নির্ভুল কিনা, আন্ডারলাইন করেন। বৈধতা বা যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে, তাহলে উনি নথি তলব করবে কিসের উদ্দেশ্যে? দণ্ড বা আদেশের নির্ভুলতা পরীক্ষা করতে, বৈধতা পরীক্ষা করতে বা যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে। বা অধীনস্থ আদালতের মামলার কার্যক্রম গোল দেবেন রীতি সম্মত কিনা সে সম্পর্কে সন্তুষ্ট হতে। রীতি সম্মত মানে হলো ধরেন 249-এ দায়রা জজ মুক্তি দিছে, দায়রা জজের মুক্তি দেওয়ার ক্ষমতা 249-এ আছে। 249-এ মুক্তি দিবে কে? ম্যাজিস্ট্রেট। তাহলে রিভিশন আদালত দেখতে পারে যে এই আদেশটা রীতিসম্মত কিনা। তো দেখেন, উক্ত নথি পর্যালোচনা থাকাকালীন সময়ের জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ কোন দণ্ড কার্যকর করে স্থগিতের আদেশ দিতে পারে, আন্ডারলাইন করেন, স্থগিতের, দণ্ড স্থগিতের আদেশ। এবং অভিযুক্ত যদি আটক থাকে, আন্ডারলাইন করবেন, তাকে জামিনে মুক্তি দিতে পারে বা আসামি নিজ মুচলেকায় জামিন দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি 435 ধারায় ক্ষমতা আসলে 3টা: 1 নথি তলব, 2 দণ্ড স্থগিত করা, 3 কি? জামিন। বুঝছেন? এই কাজগুলো মানে আপিল আদালতে জামিন দেয় কত ধারায়? আপিল আদালত মানে দণ্ড স্থগিত করে জামিন দেয় 427, আর 427-এও জামিন দেয় যদি ওই যে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেফতার করে সেই ক্ষেত্রে। এবার আমরা চলে আসি 436 ধারা। ধারা 436, অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা, পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি। হাইকোর্ট
তার অধীনস্থ কোনো আদালতকে বা দায়রা জজকে তার অধীনস্থ কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিজেদের দ্বারা তাদের অধীনস্থ আন্ডারলাইন করবেন কোন ম্যাজিস্ট্রেট দ্বারা অধিকতর অনুসন্ধান করার আদেশ দিতে পারে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে। এখন বিষয়টা হলো যে রিভিশনাল আদালত রিভিশন কোর্ট অনুসন্ধানের আদেশ দিবে কোন ধরনের রিভিশনের ক্ষেত্রে, সকল ধরনের রিভিশনের ক্ষেত্রে না। এই যে 1, 2, 3 লেখা আছে দেখেন, একে বলছে যে 203 ধারায় খারিজ হয়েছে এমন যে কোনো নালিশ বিষয়। কি বলেন? 203 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ। 203 ধারায় যদি নালিশ খারিজ হয় তাহলে করবে কি? রিভিশন। আর রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে কত ধারায়? 436 ধারায়। বা 204-3 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়, ওই যে প্রসেস ফি না দিলে যে খারিজ হয় সেইটা 204-3। তাহলে ওই ক্ষেত্রেও যদি রিভিশন করে তাহলে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আর যে মামলায় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গোল দিবেন অব্যাহতি দেওয়া হয়েছে সেই মামলায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এখন অব্যাহতি তো আমাদের বেশ কয়েকটা ধারায় দেয়, আপনার মনে আছে কিনা? তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2) ক। ম্যাজিস্ট্রেট চার্জ গঠনের সময় অব্যাহতি দেয় 241 ক। সেম কাজটা দায়রা আদালত করে 265 ক। পিপি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে 494 ক তে অব্যাহতি দেয়। তাহলে আমরা জানি যে অব্যাহতি যেভাবেই দেওয়া হোক না কেন অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? এখন রিভিশন আদালত, ভাই রিভিশন আদালত কিন্তু সব ক্ষেত্রে 436-এর আদেশ দিতে পারবে না। রিভিশন আদালত, কারণ রিভিশন তো শুধু খারিজ আর অব্যাহতি না, রিভিশন তো অনেক ক্ষেত্রে হয়, হয় কিনা বলেন? ম্যাজিস্ট্রেট আপিল আদালত দণ্ড বহাল দিছে রিভিশন নাকি? খালাসের বিরুদ্ধে নালিশকারী 2 বার আপিল করতে পারে না, একবার আপিল করলে পরের বার কি? রিভিশন। কিন্তু এই সকল ক্ষেত্রে কিন্তু কি করা যাবে না, রিভিশন করলো, বাট এই সকল ক্ষেত্রে অনুসন্ধানের আদেশ দিতে পারবে না। 436 ধারার আদেশটা তখনই দিতে পারবে যদি এটা কিসের বিরুদ্ধে রিভিশন হয়? মামলা খারিজ 203 বা 204-3 অথবা কি অব্যাহতির বিরুদ্ধে রিভিশন হয়। এই সকল ক্ষেত্রে যদি রিভিশন করা হয় তাহলেই রিভিশনাল কোর্ট এই 436 ধারার বিধান অনুসরণ করবে, অন্য কোন রিভিশনের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করবে। আবারও বলে রাখি, পরীক্ষায় প্রশ্ন আসবে যে অনুসন্ধানের রিভিশনাল কোর্ট ও অনুসন্ধানের আদেশ দেয় কত ধারায়? 436। 436 ধারা রিভিশনাল কোর্ট যে অনুসন্ধানের আদেশ দেয় কোন ক্ষেত্রে দিতে পারে? মামলা খারিজের ক্ষেত্রে পারে আর অব্যাহতির ক্ষেত্রে পারে। দণ্ডাদেশের মধ্যে যদি রিভিশন করে 436 আদেশ দিতে পারবে না, পারবে না, কারণ 436-এ ওই দণ্ডাদেশের কথা বলা নাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা চলে আসি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। পাইছেন? হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা 400 কত ধারায়? 39। এবং আমি আপনাদের শিখাইছি আপনি হাইকোর্টে যান আর দায়রা জজের কাছে যান, 439-এর সাথে সর্বদা লাগবে কারে? 435-এ। 435-এ আপনার লাগবেই, বুঝছেন? এখন যদি বলেন স্যার আমরা তো আপিল করলাম, আপিলে তো কোনো জায়গায় নথি তলবের বিষয় পড়লাম না, আছে না? আপিলে ওই স্বয়ংক্রিয়ভাবে আপিলে আলাদা করে নথি তলবের বিষয় লাগে না, আপিলে ওই জায়গায় আদালত আপিল করলেই উনি নথি তলব করতে পারে, বা নথি তলবের আবেদন যদি করেন ওই জায়গায় আলাদা কোনো ধারার কথা বলা নাই, আলাদা দরখাস্ত করতে হবে। জি, কিন্তু ওই জায়গায় ওই দরখাস্তটা কোনো ধারাই নাই। ধরেন আপনি যে জামিনের দরখাস্তের সাথে যে নথি তলবের আবেদন পুট আপের দরখাস্ত দেন, ওই পুট আপের কথা ফৌজদারি কার্যবিধির কিন্তু কোথাও নাই, বাট ওটা একটা কাস্টম যেটা করতে হবে। আচ্ছা, চলে আসি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। চারশো 39 ধারায় হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় হাইকোর্ট বল দিবেন আসামির শাস্তি বাড়াতে পারে, মানে রিভিশন আদালত আসামির শাস্তি কি করতে পারে? বাড়াতে পারে। তবে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা বলে এটা দুইটা, হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দুইটা জিনিস করতে পারে না। এক,
খালাসের আদেশ দণ্ডাদেশে রূপান্তর করতে পারে না। 3টে স্টার দেন। খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারে না। এখন খালাসের ভিত্তিতে রিভিশন কখন করে? ধরেন সিআর মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিছে, নালিশকারী আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজের খালাস বহাল লাগছে, এখন নালিশকারী তো আর দ্বিতীয় আপিল করতে পারে না, রিভিশন করবে কোথায়? হাইকোর্টে। এখন হাইকোর্টে রিভিশন উনি করলো, বাট 439-এ বলা আছে যে উনি খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না, তাহলে ওনার এই জায়গায় রিভিশন করে কোনো কি নাই, লাভ নাই। আচ্ছা, এবং 439 ক ধারায় দায়রা জজের রিভিশন আদেশের ক্ষেত্রে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। দেখেন, আমরা একটা বিষয় জানি যে হাইকোর্ট বিভাগের অধীনস্থ হলো যত ম্যাজিস্ট্রেট আদালত আছে, যত কি দায়রা আদালত আছে, সবাই কার অধীনস্থ? হাইকোর্টের অধীনস্থ। কিন্তু একটা ক্ষেত্রে দায়রা জজ আদালত হাইকোর্টের অধীনস্থ না, সেই ক্ষেত্রটা হলো 439 ক। 439 কতে যে ক্ষেত্রে প্রথম রিভিশন হয়েছে কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজ ওই ক্ষেত্রে রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে না। বুঝতে পারছেন? মামলা খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন করছেন দায়রা জজের কাছে, দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিছে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে না। তাহলে হাইকোর্ট বিভাগ দুইটা ক্ষেত্রে তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দুইটা জিনিস করতে পারে না। এক হলো খালাসের আদেশকে দণ্ডাদেশ, আর দায়রা জজ রিভিশনের যে সিদ্ধান্ত দিবে সেক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। এই যে দেখেন, কারণ দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। এখন এই যে আমরা একটু আগে বললাম যে খালাসের আদেশ দণ্ডাদেশে পরিণত করতে পারে না, এটা যখন আমরা লিখিত পরীক্ষা দিব, লিখিত পরীক্ষায় ওই সময় দেখবো উচ্চ আদালতের নজির আছে যে সীমিত কিছু ক্ষেত্রে পারে, বাট পরীক্ষায় যদি আসে তাহলে মনে রাখতে হবে কি পারে না। আর লিখিত পরীক্ষার সময়ও লিখবো পারে না, বাট কিছু ক্ষেত্রে পারে। যদি দেখে যে আদালত অনৈতিক ভাবে তারে খালাস দিছে, অ্যাকচুয়ালি খালাস পাওয়ার কোনো অধিকার ছিল না, এরকম কিছু দুর্লভ ক্ষেত্রে রিভিশন আদালত খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারে, বাট সাধারণত পারে না। আচ্ছা, তো জেনে রাখা ভালো। তো যদি আসি, ও আরেকটা কথা বলে রাখি, সাধারণত আপিল আদালতের যে যে ক্ষমতা আছে রিভিশন আদালতেরও কি সেই ক্ষমতা আছে, বাট ওই যে কিছু ব্যতিক্রম, যে খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না, আর দায়রা জজের যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত। জেনে রাখা ভালো। দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন, এটা বিবিআই আন্ডারলাইন করেন, যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল করা না হলে, যে সকল ক্ষেত্রে কি আপিল করা যায় কিন্তু আপিল করা না হলে যে পক্ষ আপিল করতে পারত সেই পক্ষ রিভিশন করতে পারবে না। 439-এর 5 3টে স্টার দেন। আপিলের সুযোগ ছিল, আপনি আপিল করেন নাই, রিভিশনও করতে পারবেন না। আপনি আপিল করছেন, আপিলে ব্যর্থ হয়েছেন, তারপরে রিভিশন করা যাবে, কিন্তু আপিলও করেন নাই, তাহলে রিভিশনও করা যাবে না। বুঝছেন? আচ্ছা, যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় না, দেখেন যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় না, কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায় না দেখেন। অলরেডি জানি, একটু পড়ি তারপর দেখেন। ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল না করা হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারবে না। তাহলে আপিলের বিধান ছিল আপিল করে নাই, সেই ক্ষেত্রে রিভিশনও করতে পারবে না। আর দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়, যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় এর আসলে কোনো তালিকা নাই, মানে নির্দিষ্ট জায়গা অনেক আমরা অলরেডি জানি। যে সকল ক্ষেত্রে গতকাল বলছিলাম যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সে সকল ক্ষেত্রে কি করা যায়, রিভিশন করা যায়। 88 ধারায় ক্রোক করলে রিভিশন করা যায়। তারপরে
সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে রিভিশন করা যায়, 144 এর বিরুদ্ধে রিভিশন করা যায়, 145 এর বিরুদ্ধে রিভিশন করা যায়, অব্যাহতির বিরুদ্ধে রিভিশন করা যায়, মামলা খারিজের বিরুদ্ধে রিভিশন করা যায়, এরকম বহু ক্ষেত্রে রিভিশন করা যায়। সো এটা আপনারা একটু পড়ে নিন, এই জায়গায় বিস্তারিত পড়তেছি না। আমরা যেটা পড়বো সেটা হলো ওই দায়রা জজের রিভিশন ক্ষমতা, এটা একটু ওটা বাদ দিয়ে আসছি। দেখেন দায়রা জজের রিভিশন ক্ষমতা 439 ক পাইছেন। বাস্তবে হাইকোর্টের যা যা ক্ষমতা আছে দায়রা জজেরও রিভিশনাল আদালত হিসেবে কি কি তাই আছে। মানে উনিও খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না, আর অন্যান্য যে ক্ষমতা আছে হাইকোর্ট বিভাগের ইনারও তাই আছে। বাট ইনারটা বলা আছে 439 ক, এবং একটু আগে আমি বলে দিছি যে ইনার এই রিভিশনাল পাওয়ার এটা দিয়েছে কত সালে? 1978 সালে। 1978 সালের আগে এনার কিন্তু রিভিশন ক্ষমতা ছিল না। 439 ক ধারায় এবং 439 কতেও যদি যান লাগবে কারে? 439 ক ধারায় দায়রা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে দায়রা জজ সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। 439 ক এর 3 উপধারায় বলা হয়েছে দায়রা জজের কোন সাধারণ বা বিশেষ আদেশ কোন রিভিশনাল মামলা আন্ডারলাইন করেন অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজের সকল রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারে। ওই যে আমরা আপিলের ক্ষেত্রে পড়ছিলাম যে নরমালি অতিরিক্ত দায়রা জজের আপিল এখতিয়ার তখনই আছে যখন দায়রা জজ ওনার কাছে কোনো আপিল পাঠায়। রিভিশনের ক্ষেত্রেও তাই। 439 ক এর কত? 3 যদি দায়রা জজ ওনার কাছে কোনো পাঠাইছে যে আপিল দায়রা জজ যদি পাঠায় তাহলে শুনবে কে? অতিরিক্ত দায়রা জজ। সুতরাং অতিরিক্ত দায়রা জজের রিভিশনাল পাওয়ার আছে। জমে গেলে কিভাবে বলবেন? আগে সারান জমাচ্ছে, টেম্পারেচার কমায় আছে। বলেন কি প্রশ্ন? হ্যাঁ, এক্ষেত্রে কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে ওনারটাই সিদ্ধান্ত চূড়ান্ত। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বড় জোর সামনে এসে বলবানি ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে ওই 561 ক ধারায় কোয়াশমেন্টেড করা যাবে। সেজন্য ধৈর্য ধারণ করে থাকতে হবে। আপনি প্রফেশনাল পরামর্শ যদি নেন তাহলে ফি দিতে হবে। এটা হলো আপনার বাস্তবের পরামর্শ। দেখেন তাহলে আমরা জেনে গেলাম কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায় না আর কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়। রিভিশন দায়ের তামাদি মেয়াদে চলে আসেন। দেখেন রিভিশন আসলে আমরা যখন তামাদি আইন পড়বো তামাদি আইনের 1 থেকে 183টা অনুচ্ছেদের মধ্যে কোথাও রিভিশনের তামাদি মেয়াদ নাই। তাহলে রিভিশনের তামাদি মেয়াদ অ্যাকচুয়ালি আপিলের যে তামাদি মেয়াদ রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। এই কথাটা কোথায় বলা হয়েছে? উচ্চ আদালতের নজির সাহেব বলছে। তো হাইকোর্ট বিভাগে রিভিশন দায়েরের তামাদি মেয়াদ 60 দিন এবং দায়রা জজের নিকট রিভিশন দায়েরের তামাদি মেয়াদ কত? 30 দিন। এই সময়ের পরও আদালত রিভিশন আবেদন গ্রহণ করতে পারে যদি তামাদি আইনের কত ধারায়? বললেন 5 ধারায় যথেষ্ট কারণ দেখিয়ে বিলম্ব মওকুফের আবেদন করা যায়। আরেকটা এক্সেপশন আছে, আপিল কখনো স্বেচ্ছায় হয় না, মানে স্ব ইচ্ছায় সুমোটো আপিল হয় না। আদালত নিজে নিজে কখনো আপিল কেউ করে নাই, উনি আপিল শুনানি করতেছে হবে না, কিন্তু কেউ রিভিশন না করলেও উনি নিজে নিজে ওই আইনগত ভুল ত্রুটি সংশোধন করতে পারে। মানে রিভিশন সুমোটো হতে পারে কিন্তু আপিল সুমোটো হবে না। বুঝেন নাই বোধহয়? আপিল তো অবশ্যই একজনের কি করা লাগে, আর আমরা বললাম যে রিভিশনও একজনের করা লাগে, কিন্তু রিভিশন কেউ করে নাই। দায়রা জজ যেভাবে যে কোনো ভাবে অবগত হয়েছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মানে বেআইনি অর্ডার হয়েছে, তাহলে উনি সেইটারে নিজের ইচ্ছায় রিভিশনাল পাওয়ার অ্যাপ্লাই করে ওই আইনগত ভুল ত্রুটি সংশোধন করতে পারে। তাহলে রিভিশনও স্বেচ্ছা মানে স্বপ্রণোদিত হয়ে রিভিশন হতে পারে। বুঝছেন? মিলন বুঝেন নাই? আপিল যে কেউ যে কোনো পক্ষ করতে পারে, করতে যে কেউ করতেও পারে, আবার অপরাধী অন্যান্য চেষ্টা হতে পারে।
জি, এখন আপনি মাথা তুলেন না কেন? ওনার কোনটার সাথে দ্বিমত আপনি বলেন? আচ্ছা দেখেন, মিলন আপনি কি বুঝছেন? মানে রিভিশন ধরেন কেউ করে নাই, কিন্তু তারপরেও কি হতে পারে? রিভিশন হতে পারে, রিভিশন হতে করতে পারে। পারে, আদালত নিজে নিজে করছে। বোঝা গেল? দেখেন, আপিল বা রিভিশন নিষ্পত্তির মেয়াদ, এটা তো পড়ছি, সরি, মেয়াদটা গতকালই পড়ছি। আপিল নিষ্পত্তির মেয়াদ কতদিন ছিল? 90 কার্যদিবসে। দেখেন, আপিলের ক্ষেত্রে প্রতিবাদীকে বা রিভিশনের ক্ষেত্রে অপরপক্ষকে নোটিশ জারির তারিখ হতে গোল দিবেন 90 দিনের মধ্যে আপিল বা রিভিশনটি নিষ্পত্তি করবে। এটা হলো 90 কার্যদিবস। কি বলেন? এবং এই জন্য আদালতের নির্দেশনা, এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক বাধ্যতামূলক না। কত ধারায় বলছে? 442 ক। তাহলে আপিল নিষ্পত্তিরও যে সময়, রিভিশন নিষ্পত্তিরও কি সেই সময়। আমরা চলে এসে জেনে রাখা ভালো, রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য বিবেচনামূলক। কোন রিভিশনের আবেদনের ক্ষেত্রে দায়রা জজের আদেশই চূড়ান্ত এবং ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। 3টে স্টার দেন। দেখেন, এইভাবে মনে রাখবেন, ফৌজদারিতে দ্বিতীয় আপিল করা যায়, দ্বিতীয় আপিল করা যায় মানে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে মানে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। একটা মনে রাখলে সব মনে রাখতে পারবেন, যে কোনো একটা। যদি এটাও মনে রাখেন যে ফৌজদারিতে দ্বিতীয় আপিল করা যায় না, তার মানে দেওয়ানিতে দ্বিতীয়, ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন করা যায় না, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন করা যায়। দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন করা যায় মানে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। এবং ফৌজদারি কার্যবিধিতে রিভিউয়ের কোনো কি নাই, সুযোগ নাই। আর একটা কথা বলে রাখি, আর যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলেন। কথাটা হলো যে আপনার নির্মল একটা প্রশ্ন করছে যে দায়রা জজ যদি রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তো হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যায় না, তাহলে দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাকচুয়ালি কোনো প্রতিকার আছে কিনা? আছে। সেটা হলো হাইকোর্ট বিভাগে 561 এতে কোয়াশমেন্টের আবেদন করা। কি বলেন? হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় কি কোয়াশমেন্টের আবেদন করা। বোঝা গেল? আর যদি বলেন যে স্যার তাইলে হাইকোর্ট বিভাগ যদি রিভিশনের সিদ্ধান্ত দেয় তাহলে সেটার বিরুদ্ধে প্রতিকার কি? সেটার বিরুদ্ধে প্রতিকার হলো আপিল বিভাগে লিভ টু আপিল করা। বুঝছেন? তাহলে রিভিশনের প্রতিকার কখনো, দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশনের প্রতিকার কি? কোয়াশমেন্ট। আর হাইকোর্ট বিভাগ যদি রিভিশনের সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধে প্রতিকার কি? লিভ টু আপিল। বোঝা গেল? দায়রা জজের কাছে কোয়াশমেন্ট হয় না, কথা শেষ। যদি দায়রা জজ সিদ্ধান্ত দিছে তাহলে দায়রা জজের কাছে কোয়াশমেন্ট তো করা যায় না। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে আসেন। দেখেন, সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যে ফৌজদারি কার্যবিধি ড্যাশ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ অধীনস্থ আদালতের মামলার নথি তলব করতে পারে কত ধারায়? 435। সো এই জায়গায় যে প্রশ্নটা আছে যেগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। মূল আলোচনা বুঝে থাকলে প্রশ্ন ব্যাপার না। 11 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। দেখেন, দায়রা জজ কর্তৃক রিভিশনের প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় কি করা যাবে? আবেদন করা যাবে। আর হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় যে আবেদন করে, এই আবেদন কি বলে? কোয়াশমেন্ট। এই জায়গা মোটামুটি যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। আসেন, বন্দি হাজির রিট পাইছেন? আচ্ছা, তাহলে অনলাইন অফলাইনে যারা আছেন ভাই বোনেরা, আপনাদের রিভিশন সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এটা কিসের? আচ্ছা, বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট মানে হলো যদি কোনো ব্যক্তিকে, তার আগে রিট বুঝাই, রিট কারে বলে? রিট মানে হলো আমরা এই যে দেওয়ানি বা ফৌজদারি মামলাগুলো, এগুলো সাধারণত
জেলা পর্যায়ের কোর্টে করে, হাইকোর্টে আমরা কিন্তু কোনো মামলার কথা পড়ি নাই। যে মামলা ফৌজদারি মামলা থানায় করে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে করে, আবার দেওয়ানি মামলাও করে সব এই সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম দারা জজ এনাদের কাছে, কিছু ক্ষেত্রে জেলা জজের কাছে। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলোর অরিজিনাল জুরিসডিকশন হাইকোর্ট বিভাগের, মানে ওই মামলাগুলো সরাসরি করতে হবেই হাইকোর্টে। সেই মামলার মধ্যে একটা হলো রিট। এরপরে কোম্পানি আইনের মামলা, কোম্পানি রিলেটেড যে কোনো মামলা সরাসরি করে হাইকোর্টে। জাহাজের মামলা সরাসরি করে কোথায়? হাইকোর্টে। তাহলে রিট, আপনি যদি আপনারা কেউ রিট বলে, বলবেন যে রিট হলো এমন প্রকৃতির মামলা যে মামলা সরাসরি করে কোথায়? হাইকোর্টে। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে রিট কেন করে? রিট সাধারণত দুইটা ক্ষেত্রে করে। বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে রিট করে। এখন রিটের হচ্ছে দুই ক্ষেত্রে রিট করে। এক রিট যে ক্ষেত্রে আপনার দুনিয়ার আর কোনো প্রতিকার নাই, সেই ক্ষেত্রে করবে কি? রিট। বুঝছেন? আর একটা রিট হলো যে ক্ষেত্রে আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। মৌলিক অধিকার সম্পর্কে বাংলাদেশ সংবিধানের 26 অনুচ্ছেদ থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করছে। যে জায়গায় 18টা মৌলিক অধিকার আছে, যে চলাফেরার অধিকার, তারপরে সমাবেশের অধিকার, তারপরে পেশার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এই অধিকারগুলোরে বলে কি? আইনের দৃষ্টিতে সবাই সমান, এগুলো হলো মৌলিক অধিকার। তো আপনারা একজন নির্মলে বলতল দিয়ে হাঁটতে দিচ্ছে না, নির্মলের কি অধিকার লঙ্ঘিত হয়েছে? মৌলিক অধিকার। নির্মল করবে কি? রিট। বুঝছেন? তাহলে রিট দুইটা ক্ষেত্রে করা যায়। এক ক্ষেত্রে হলো যে ক্ষেত্রে আমার দুনিয়াতে আর কোনো প্রতিকার নাই, সেই ক্ষেত্রে প্রতিকার কি? রিট। আর যে ক্ষেত্রে আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তো এই যে বন্দি হাজির রিট, বাংলাদেশ সংবিধানে মোট 5 প্রকার রিট আছে। 5 প্রকার রিটের মধ্যে একটা হচ্ছে রিট অফ হ্যাবিয়াস কর্পাস বা বন্দি হাজির রিট। বাকি আমরা নাই পড়ি। বাকি রিট সম্পর্কে জানতে চাইলে আমাদের বিজিএস এর কনস্টিটিউশনাল লতে আসবেন। আচ্ছা, তাহলে এই বন্দি হাজির রিট আসলে কি? বন্দি হাজির রিট হলো যে যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখছে, এটা আমরা জানি। কেমনে জানি? দেখেন, আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি অনুসারে যদি পুলিশ কাউরে বিনা পরোয়ানায় আটক রাখে, সর্বোচ্চ আটক সে মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, পুলিশ তার হেফাজতে রাখবে কতক্ষণ? 24 ঘন্টা। আর সাধারণ ব্যক্তি যদি আটক রাখে কতক্ষণ রাখবে? 1 সেকেন্ডও না, সাথে সাথে ম্যাজিস্ট্রেট বা থানায় নিয়ে যাবে। বুঝছেন তো? এখন ধরেন পুলিশ গ্রেফতার করছে, কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করে নাই, বা নির্মলে আইন করছে, আমি ল জানি, একজনে গ্রেফতার করে ওনার বাসা আটকায় রাখছে, তাহলে কি বেআইনি আটক? তাহলে বেআইনি আটকের বিরুদ্ধে করা হয় কি? বন্দি হাজির রিট। তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি পক্ষে যে কেউ রিট করতে পারে, এবং রিট করলে হাইকোর্ট বিভাগ তার কারণ দর্শানোর নোটিশ দেবে যে কোন অধিকারে তুমি তারা আটক রাখছো, কারণ দর্শাও। যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে তারে কি দেবে? মুক্তির নির্দেশ দেবে। এই হলো বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট মানে যে বন্দি আছে তারে কিসের নির্দেশ দিছে? হাজির করা। এখন এই বন্দি হাজির রিটটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হইতে পারে, নির্মলের বিরুদ্ধেও কি হইতে পারে। মোট কথা বেআইনি ভাবে আটক তাকে রাখতে হবে। এই যে দেখেন যে যখন কোনো ব্যক্তিকে গোল দিবেন বেআইনি ভাবে আটক করা হয়। হ্যাঁ আব্বাস সাহেব, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক করা হয় তখন বন্দি হাজির রিট পিটিশন করা হয়। গোল দিবেন যে কোনো ব্যক্তি বন্দি হাজির রিট পিটিশন দায়ের করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বন্দি হাজির রিট কে করতে পারে? বন্দি হাজির অর্থ হলো বন্দীকে আদালতে হাজির করা। অর্থাৎ বন্দি হাজির রিটের ক্ষেত্রে আদালত বেআইনিভাবে আটককৃত কোনো বন্দীকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে, এবং তার নিজের সন্তুষ্টির জন্য যে উক্ত ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়নি বা সংশ্লিষ্ট উক্ত বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বন্দীকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। সংবিধানের 102 এর খ এর সরোয়া অনুচ্ছেদে এবং ফৌজদারি কার্যবিধি 491 ধারায় হাইকোর্ট বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে সংবিধানে পারে 102-তে, আর ফৌজদারি কার্যবিধি পারে 491-তে। এখন যদি কেউ প্রশ্ন করেন যে স্যার তাহলে সংবিধানের 102 এর সাথে এই ফৌজদারির 491 কোনো পার্থক্য আছে কিনা? আছে। সংবিধানের 102-তে শুধুমাত্র কারো আবেদনের ভিত্তিতে, আর ফৌজদারি কার্যবিধি 491-তে আবেদন প্লাস আদালত স্বপ্রণোদিত। মানে আদালত স্বপ্রণোদিত হয়েও রুল ইস্যু করতে পারে এই বন্দি হাজির রিটের জন্য। কেউ ওনার কাছে আবেদন
করে নাই। আর যদি কেউ আবেদন করে এটা শুধুমাত্র কিসে, সংবিধানে 102। তো আপনি যেটা মনে রাখেন 491-তে আদালত নিজের ইচ্ছাও পারে, আবার কারো আবেদনের ভিত্তিতেও পারে, এ হলো কথা। আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের ডিরেকশন অফ দ্য নেচার অফ হ্যাবিয়াস কর্পাস ইস্যু করার ক্ষমতা আছে, কত? 491। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড 491 ধারা অনুযায়ী হ্যাবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? হাইকোর্ট বিভাগ। হ্যাবিয়াস কর্পাস বুঝেন নাই কি আছেন বলেন? মিলন সাহেব, হ্যাবিয়াস কর্পাস কি বলেন? বেআইনিভাবে আটক মানে কিভাবে বলেন? কে আটকায় রাখছে? হুম, তাহলে কি করবে? রিট করবে। তাহলে অন্য মামলা না করে রিটে গেল কেন? আকিনুরে কেউ ধরে নিয়ে গেলে তো অন্য মামলা করার কথা। তাহলে মামলাও করছি তাও ছাড়ে না, তাহলে শেষ প্রতিকার কি? রিট অফ হ্যাবিয়াস কর্পাস। জামিন সংক্রান্ত বিধান, প্রভিশনস অ্যাজ টু বেইল, ধারা 496 থেকে 498। অ্যাকচুয়ালি এই যে অধ্যায়টা 496 থেকে 502। আচ্ছা, তো জামিন আসলে কাকে বলে? বেইল। ফৌজদারি মামলার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জামিন। জামিন কাকে বলে? যখন কোনো ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, ধরেন পুলিশ তাকে গ্রেফতার করতে, সে তো কারাগারে আছে বা পুলিশের হেফাজতে আছে, তাকে ওই পুলিশের হেফাজত থেকে বা কারাগার থেকে মুক্ত করার যে প্রক্রিয়া, এটার বলে জামিন। জামিন দেওয়ার ক্ষমতা পুলিশেরও আছে, জামিন দেওয়ার ক্ষমতা আদালতেরও আছে। তাহলে জামিনের কোন সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় প্রদান করা হয় নাই। বাট আমরা একটু পড়া শুরু করে দেখেন। জামিন বা বেইল, পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে ও সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে এই জামিন বলে। জামিনের দুইটি শর্ত, একটা হলো জামিন নামা, বেইল বন্ড, আর একটা হলো জামিনদার, সিউরিটি। বুঝছেন? জামিন নামা মানে হলো ওই জায়গায় লেখা থাকে বেইল বন্ড, যেটা আপনারা লিখেন ওটা হলো জামিন নামা। বেল বন্ডে ওই জায়গায় লেখে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, 5,000 টাকার বন্ডে একজন জামিনদারের জিম্মায়, সেই হলো সেই জামিনদার, ইংরেজি কি? সিউরিটি। আচ্ছা, এখন জামিন নামা বা জামিনের মুসলেকা, বেল বন্ড। দেখেন, জামিন নামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম, যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে। আদালত বা পুলিশের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে, আদালত বা পুলিশ, দেখছেন কে নির্ধারণ করে? আদালত বা পুলিশ যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিন নামায় উল্লেখ থাকে। এরপরে চলে আসে আমরা জামিনদার। জামিনদার সম্পর্কে বলা আছে, দেখেন, জামিনদার অর্থ হলো এমন ব্যক্তি যে জামিন নামায় স্বাক্ষর করে এই শর্তে যে যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে যদি জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয় বা হাজির না হয়, তাহলে জামিনদার জামিন নামা উল্লেখিত অর্থ পরিশোধ করবে। মানে ওই যে 5,000 টাকার বন্ডে যে জামিন দিল, একজন গণ্যমান্য ব্যক্তির জামিনদার থাকলো, তাহলে ওই যে আসামি যদি শর্তভঙ্গ করে, তাহলে ওই বেল বন্ডের টাকা দিতে বাধ্য থাকবে কে? জামিনদার। জি, এখন আমরা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 5ম কলাম অনুসারে জানি যে কোন কোন অপরাধ জামিনযোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এখন জামিনযোগ্য অপরাধে জামিন চাইতে হয় 496 ধারায়, বা জামিনযোগ্য অপরাধে জামিন দিবে আদালত 496 ধারায়। আমরা 496 ধারাটা একটু পড়বো, দেখেন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। 496 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জামিনযোগ্য অপরাধে আটক হয় এবং তাকে গোল দিবেন ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়, তাহলে তাকে যে আদালতে হাজির করা হবে সে আদালত উক্ত আটক ব্যক্তিকে জামিন দিবে, শ্যাল বি রিলিজড অন বেল। বইতে যদি কারো না থাকে মনে রাখবেন, এখানে লেখা আছে শ্যাল বি রিলিজড অন বেল, অর্থাৎ
জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। 496 ধারায় শ্যাল শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীন জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন আইনগত অধিকার এবং জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক বা ইম্পারেটিভ। সাধারণত এটা কোনো ধারায় বলে নাই, বাট দ্বিতীয় তফসিলের 5ম কলাম অনুসারে দেখা যায় যে সকল অপরাধের শাস্তি 2 বছর বা তার কম, 2 বছর বা তার কম, সেই সকল অপরাধী জামিনযোগ্য হয়ে থাকে। ব্যতিক্রম আছে ভাই, অনেক অপরাধ আছে যে 420 চিটিং এর শাস্তি 7 বছর বা জামিনযোগ্য। এরকম অনেক ধারা আছে যে সাজা বেশি কিন্তু জামিন যোগ্য। মিথ্যা সাক্ষ্য দান সাজা 7 বছর কিন্তু জামিন যোগ্য। বাট পুরা ধারাগুলো যদি আমরা পর্যালোচনা করি, সাধারণত যে সকল অপরাধের সাজা 2 বছর বা তার কম সেগুলো হলো জামিনযোগ্য। তাহলে জামিনযোগ্য অপরাধে আমি জামিন চাইবো কত ধারায়? 496 ধারায়। 496 ধারা জামিন দিতে কি বাধ্য? অবশ্যই বাধ্য। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497। জামিন অযোগ্য অপরাধ কোন কোনগুলো আমরা কিভাবে বুঝবো? দ্বিতীয় তফসিলের 5ম কলাম। তাহলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। যদি ওনার মনে হয় দিবে তাহলে দিবে, না হলে না দিবে, এটা ওনার বিবেচনামূলক ক্ষমতা। আর জামিন অযোগ্য অপরাধে জামিন চাইতে হয় 497 ধারায়। দেখেন 497 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে পুলিশ জামিন অযোগ্য অপরাধে আটক করে অথবা ওয়ারেন্ট ছাড়া আটক করে তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে। মে বি রিলিজড অন বেল, আন্ডারলাইন করেন, মে বি রিলিজড অন বেল। আগেরটাই কি ছিল? শ্যাল বি রিলিজড অন বেল। আর এটা কি আছে? মে বি রিলিজড অন বেল। 497 ধারায় মে শব্দটি ব্যবহার করা হয়। এই ধারার অধীন জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার না, বরং জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের আন্ডারলাইন করবেন বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে আবার নাও দিতে পারে। কিন্তু জামিন অযোগ্য অপরাধ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিবে না। শ্যাল নট বি রিলিজড অন বেল, মানে উনি জামিনে মুক্তি কি দিবে না, মানে উনি দিবে না, এটাই ওনার জন্য বাধ্যতামূলক। কোন ক্ষেত্রে? মেলে না নাকি? মেলে না? না মিললে শোনেন চুপ করে, জীবনে সবকিছু মেলার দরকার নেই, কম্প্রোমাইজ করবেন। দেখেন তাহলে জামিনে মুক্তি দিবে না কোন কোন ক্ষেত্রে দেখেন, মিলে অবশ্যই আপনি পাচ্ছেন না খুঁজে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধী বলে বিশ্বাস করার আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে। অর্থাৎ একটু শুনে রাখেন, যদি যে অপরাধের জামিন আপনি চাইতেছেন সেই অপরাধের জামিন কখনোই দিবে না যদি অপরাধটা কি অপরাধ হয়? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ। অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ক্ষেত্রে জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ সূচক বা ইম্পারেটিভ। এখন আমার মনে প্রশ্ন, আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে কোনোদিনই জামিন পাবে না? আমরা যতটুকু পড়ছি এই অনুসারে কি পাবে না। বুঝতে পারছেন? তবে শর্ত আছে, এই যে নিচে আছে দেখেন, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের জামিন দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে যদি সেটা ওই যে উপরে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হয়। 3টা ক্ষেত্রে। কি কি? যদি আসামির বয়স কয় বছরের কম হয়? পাইছেন? 16 বছরের নিচে হয়, স্ত্রীলোক হয়, স্ত্রীলোক মানে হলো মহিলা, নারী। আচ্ছা, আর পীড়িত বা অক্ষম হয়, সিক অ্যান্ড ইনফার্ম, মনে রাখেন সিক অ্যান্ড। জি ভাই? না তো, এই ধারায় যে সংশোধনী আসছে আমি বলে দেবানি। আপনার কাছে কি সংশোধনী আছে বলে নাকি? না আপনার কোনো আছে কিনা সেটা। জামিনের ধারায় যে সংশোধনীটা আসছে সেই সংশোধনীটা হলো, আমি বলে দেবানি, সেই যেটা আসছে সেটা হলো যে এখন ইলেকট্রনিক মাধ্যমেও বেল বন্ড দাখিল করা যাবে, এতটুকুই। বুঝতে পারছেন? তাহলে আমরা আপাতত 497-তে জানলাম যে জামিন অযোগ্য অপরাধে জামিন দিতেও পারে নাও পারে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত বললো যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হলে দিবে না, এটাই ওনার জন্য বাধ্যতামূলক। বাট দিতে পারে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। কি কি? 16 বছরের কম হয়, স্ত্রীলোক হয়, পীড়িত বা অক্ষম।
আচ্ছা, আমরা 498 ধারা পড়বো। ওই একটা পেজ দিছি, ওই পেজে চলে আসেন। আচ্ছা দেখেন, আগাম জামিন আসলে কাকে বলে? আগাম জামিন হলো যে ক্ষেত্রে আপনি আশঙ্কা করতেছেন আপনারে গ্রেফতার করতে পারে, এখনো গ্রেফতার করে নাই, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় নাই, কিন্তু আপনি আশঙ্কা করতেছেন আপনারে গ্রেফতার করতে পারে, সেই ক্ষেত্রে আপনি গ্রেফতারের পূর্বে যে জামিনের আবেদন করেন আদালতে, সেটারে বলে আগাম জামিন। আমাদের বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধিতে আগে আগাম জামিনের জন্য আলাদা একটা ধারাই ছিল, 497 ক। এটা তৈরি করার 2-3 বছর পরে আবার এটা বাতিল করা হয়। বর্তমানে আগাম জামিন চাওয়া হয় 498 ধারা। একটু পড়ি, তারপরে আরো ব্যাখ্যা দিব। দেখেন, গ্রেফতার হওয়ার পূর্বে প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। এটাকে গ্রেফতার পূর্ব জামিনও বলা হয়। ফৌজদারি কার্যবিধির 498 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হয়। গ্রেফতারের, আন্ডারলাইন করেন, আশঙ্কায় প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। অর্থাৎ গ্রেফতারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়। এই কারণে আগাম জামিন হলো গ্রেফতার পূর্ব জামিন মুক্তির আদেশ। গ্রেফতার পূর্ব মুক্তির আদেশ। আগাম জামিনের ক্ষেত্রে আদালতের আদেশের অর্থ হলো গ্রেফতারের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে হবে। মানে আপনারে গ্রেফতার করার আগেই আপনি আশঙ্কা করতেছেন যে রাজনৈতিক কোনো গ্রাউন্ডে আপনারা শুধু শুধু হয়রানি করতে পারে অমুক মামলায়, আপনি আদালতে গিয়ে চাইছেন যে ওনার আমার হয়রানি, আমার সামাজিক পদমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আমারে এই মিথ্যা মামলায় ফাঁসাইতে পারে, এই জন্য আমারে কি দেয়া হোক, আগাম জামিন দেয়া হোক। তো এর ইতিহাস আমরা একটু পড়ি। দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 প্রণয়নের শুরুতে আগাম জামিন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান আইনে ছিল না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি যখন পাশ করা হয় তখন এই জামিন সংক্রান্ত কোনো বিধান কি ছিল না। গ্রেফতারের আশঙ্কা করতে এমন ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে 1978 সালে, আন্ডারলাইন করেন, 1978 সালে দ্য ল রিফর্মস অর্ডিন্যান্স দ্বারা ফৌজদারি কার্যবিধিতে 497 ক ধারা যুক্ত করা হয়েছিল। তাহলে ফৌজদারি কার্যবিধিতে 497 ক যুক্ত করা হয়েছে কত সালে? 1978 সালে। তারপরে বল দিবেন জামিন অযোগ্য অপরাধ। জামিন অযোগ্য অপরাধ করেছে এই অভিযোগে গ্রেফতার হতে পারবে মর্মে বিশ্বাস করার কারণ আছে এমন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে 497 ক ধারায়, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগ, দায়রা জজ বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়। এটা হলো কত ধারার কথা? 497 ক। তো অতঃপর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার অর্ডিন্যান্স, অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1982 দ্বারা উক্ত বিধান বাতিল করা হয়। জিয়াউর রহমান সাহেব তৈরি করতে, এরশাদ সাহেব আইসা বাতিল করছে। 78 থেকে 82 এই ধারার কার্যকাল ছিল কত বছর? 4 বছর। 1982 সালে উক্ত 497 ক ধারার বিধান বাতিল করার পর আগাম জামিন সংক্রান্ত নতুন কোন বিধান যুক্ত করতে আইন প্রণয়তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই কারণে বর্তমানে ফৌজদারি কার্যবিধি, দেখেন বর্তমানে ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে আগাম জামিন মঞ্জুর সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। যদিও ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিন সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট বিধান নেই, তথাপি ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 498 ধারায় গ্রেফতার হওয়ার পূর্বে জামিন নিয়ন্ত্রিত হয়। যদিও 498 ধারা যদি আপনারা বিআর অ্যাক্ট গিয়ে খুলে দেখেন, দেখবেন যে ওখানে আগাম জামিন সংক্রান্ত কোনো কথা নাই। বুঝছেন? হ্যাঁ, বাট বর্তমানে আগাম জামিন চাওয়া হয় কত ধারায়? 498 ধারায়। আগাম জামিন চাওয়া যায় দুইটা আদালতে, একটু পরেই পড়বো। দুইটা আদালত হলো দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। দুইটা আদালতে চাওয়া যায়, বাট বাস্তবে চাওয়া হয় হাইকোর্ট বিভাগে। কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু দায়রা জজও লিখতে হবে। দায়রা জজের কাছেও চাওয়া যায় অথবা কি হাইকোর্ট বিভাগেও চাওয়া যায়। এখন এই যে দেখেন, যে আদালত আগাম জামিন দিতে পারে, 498 ধারায় আগাম জামিন মঞ্জুর করার ক্ষমতা হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে প্রদান করা হয়েছে। তবে অগ্রিম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয়। দেখছেন? তাহলে আগাম জামিন দিতে পারে কে কে? হাইকোর্টও পারে। দায়রা আদালত বলতে বোঝানো হচ্ছে দায়রা জজ। কে বলেন? দায়রা জজ। বাট অ্যাকচুয়ালি বর্তমানে দুইটা ফৌজদারি কার্যবিধি 498 তে দুইজনই পারে, বাট প্র্যাকটিস করে কে? হাইকোর্ট বিভাগ।
না ভাই, আপনারা ক্ষমতা হিসেবে আনায়েন, আইনের শিক্ষার্থীদের অতিষ্ঠ করে ফেলতেছেন আপনারা। কয়দিন পর পর অর্ডিন্যান্স চেঞ্জ, কয়দিন পর পর পরিবর্তন, মানে এই যে আপনারা তো বেঁচে গেছেন, বাঁচেন নাই, তাও ফৌজদারি কার্যবিধিতে অনেকগুলো সংশোধন আসছে। যারা বিজিএস পরীক্ষা দেবে তারা আজকে অমুক আইন সংশোধন, কালকে তমুক আইন সংশোধন, কবে যে কি আইন সংশোধন হয়েছে এটা কেউই জানে না। আচ্ছা দেখেন তো, আর সংবিধানে তো এখনো হাত দিতে পারি নেই, ওই জায়গা তো আরো দেখেন তাহলে আহ জেনে রাখা ভালোতে আসি। দেখেন, চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করা যায়। আগাম জামিন রিলেটেড যত কথাবার্তা আছে এগুলো ফৌজদারি কার্যবিধিতে কিছু নাই। এইগুলা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? বিচারিক নজির দ্বারা, হাইকোর্টের সিদ্ধান্ত দ্বারা। বুঝতে পারছেন? কিন্তু চার্জশিট বা পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। তাহলে আমরা জানলাম আগাম জামিন কখনো চার্জশিটের পরে চাওয়া, আগাম জামিন চাওয়া যাবে না। চার্জশিটে যখন আপনার নাম চলে আসবে তখন আর আগাম জামিন চাওয়া যাবে না। এই কারণে আগাম জামিনের আবেদনটি চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত দায়ের করতে হবে। এই রকিবুল সাহেব, চার্জশিট কারে বলে ভাই? পাওয়া যায় সেক্ষেত্রে পরে যেটা আপনাদের যেটা সাবমিট করে সেটাই এটাই কোন মামলায়, জিয়ার না সিয়ার? এটা দিয়া তানভীর সাহেব কি একমত? আচ্ছা, জি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যদি অপরাধের সংশ্লিষ্টতা পায় যে নির্মল অমুক অপরাধ করছে, তারা নির্মলের বিরুদ্ধে দিবে কি চার্জশিট, যে নির্মলের বিচারের সুপারিশ করা হোক, এটাই বলে চার্জশিট। তাহলে চার্জশিট যদি একবার দিয়ে ফেলে তাহলে নির্মল যে আর আগাম জামিন চাইতে পারবে না। আগাম জামিনের আবেদনটি, এটা বিবিআই, আগাম জামিনের আবেদনটি অবশ্যই জামিন অযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ সংশ্লিষ্ট হইতে হবে। জামিনযোগ্য অপরাধে আগাম জামিন চাওয়া যায় না। আগাম জামিনের অপরাধটা কি অপরাধ হইতে হবে? জামিন অযোগ্য। বুঝছেন? অবশ্য ফৌজদারি কার্যবিধি 497 ধারায় শর্ত প্রতিপালন করবে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে যেমন খুনের বা ধর্ষণের অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের জন্য দায়েরকৃত আবেদন বিবেচনা করার সুযোগ সীমিত। সীমিত মানেই এর মধ্যে কারসাজি আছে। সীমিত মানে কি? মানে একটু হলেও দিতে পারে। বসুন্ধরার ওই যে একটা মেয়ে মারা গেল, কি জানো, মুনিয়া, আত্মহত্যা করলো 3-4 বছর আগে, সায়াম সোবার আনবির, তখন উনি আবার সাথে সাথে যে আগাম জামিন চাইলো। এখন দিছে কি দেয় নাই আমার এই মুহূর্তে মনে নাই, বাট দেখেন তো, তাহলে বলছে যে মৃত্যুদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে আগাম জামিন দেওয়ার সুযোগ কি? সীমিত। মানে দিবে না এটাই মূল কথা, বাট বিশেষ পরিস্থিতিতে দিতেও পারে। এরপরে দেখেন, রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান, আন্ডারলাইন করেন। 28 বিএলটি এটি 85 মামলায় বলা হয়েছে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত কল দিবেন 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না। অর্থাৎ আগাম জামিনের সময় কত? 8 সপ্তাহ। এবং চার্জশিট দাখিলের পর বহাল থাকবে না। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। তাহলে আগাম জামিন মঞ্জুর করা যায় কত ধারায়? 498 ধারায়। কোন ধরনের অপরাধ? জামিন অযোগ্য অপরাধ। কে কে দিতে পারে? দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। চার্জশিট দাখিলের পর দিতে পারে না। বুঝছেন? এবার আমরা একটু বইতে ফেরত যাই, তারপরে এরপরে আবার এই শীটে ফেরত আসবো। একটু বইতে ফেরত আসি। তাহলে বইতে আগাম জামিন যা রিলেটেড যা যা আছে এগুলো আর পড়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এখন আগে আমার কথা শুনেন। 498 ধারায় প্রকৃতপক্ষে আদালত 3টা ক্ষমতা প্রয়োগ করে। আর 498 মানেই মনে রাখবেন দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। কে কে? 498 মানে দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। দেখেন 498-তে কয়টা ক্ষমতা আছে বলছি? 3টা। একটা আমরা জানি, সেটা কি? আগাম জামিন। আর একটা হলো ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস, ফৌজদারি বিবিধ মামলা। কোর্টে যারা যান তারা বলেন যে ক্রিমিস বা সিআরমিস বলেন, ঠিক আছে? এই ক্রিমিস এর অর্থ হলো ক্রিমিনাল মিসেলিনিয়াস
কেস, এই ক্রিমিনাল মিসেলিনিয়াস কেসও দায়ের করে 498 ধারায়। এখন ক্রিমিস কখন করে শুনেন, নিম্ন আদালতে আপনি জামিন চাইছেন যখন, আজকে ধরেন আজকে একটা হত্যা মামলা একজনে গ্রেফতার করছে বা রাজনৈতিক যত মামলা গ্রেফতার করলো, এই মামলাটা তাৎক্ষণিক যদি এফআইআর হোক বা নালিশি মামলা হোক, যাই হোক না কেন, মামলাটা থাকে কোথায়? আমলি আদালতে। তাহলে জামিন অযোগ্য অপরাধে আপনি প্রথমে জামিন চাইতে হবে আমলি আদালতে। যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে 497 ধারা আপনি জামিন চাইছেন, আপনার জামিন কি দেয় নাই, জামিন নামঞ্জুর করছে। তাহলে এই নামঞ্জুরকৃত আদেশ নিয়ে দায়রা জজের কাছে আপনার ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস দায়ের করতে হবে 498 ধারায়। কত ধারায়? 498 ধারায়। তাহলে নিম্ন আদালত যদি জামিন মঞ্জুর করে নামঞ্জুর করে, তাহলে জামিন চাইতে হবে দায়রা জজের কাছে 498 ধারায়, যেটারে কি বলে? ফৌজদারি বিবিধ মামলা। উনি যে কোনো অপরাধের জামিন দিতে পারে, ওনার ক্ষমতা অপরিসীম। উনি যদি জামিন না দেয় তাহলে চলে যাবো কোথায়? হাইকোর্টে। এই হাইকোর্টেও ফৌজদারি বিবিধ মামলা, বাট হাইকোর্টে এটাও কত ধারায়? 498। বুঝতে পারছেন? এই কারণে সরাসরি কখনো হাইকোর্টে যাওয়া যাবে না, আগে সিরিয়ালে যাইতে হবে। যে কোনো জামিনের আবেদন আগে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করলে দায়রা জজ, দায়রা জজ না দিলে কোথায়? হাইকোর্ট। আর এই যে ম্যাজিস্ট্রেট নামঞ্জুরের বিরুদ্ধে আমি যে দায়রা জজের কাছে যাচ্ছি, কত ধারায়? 498। দায়রা জজ না দিলে হাইকোর্টে যাচ্ছি, কত ধারায়? 498। বুঝতে পারছেন? তাহলে তার মানে যে কোনো, মানে তাহলে 498-তে আমি ক্ষমতা বলছি কয়টা? 3টা। পাইলাম কয়টা? 2টা। এক হলো আগাম জামিন, আর 2 নম্বরে কি? ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস। 3 নাম্বার হচ্ছে এই যে বইতে আছে দেখেন, জামিনের জন্য মুসলেকা নির্ধারণ। পাইছেন? জামিনের জন্য মুসলেকা নির্ধারণ, অর্থাৎ এটার অর্থ হলো ওই যে আমাদের জামিন দেয় যে 5,000 টাকার বন্ডে জামিন, 50,000, মাঝে মাঝে জজ সাহেবরা বা ম্যাজিস্ট্রেট সাহেবরা বলে দেয় 50,000 টাকার বন্ডে জামিন, 1 লাখ টাকার বন্ডে জামিন। এখন তাহলে দেখেন, যখন অনেক টাকার বন্ডে জামিন দেয় বা 118 ধারায় বললো যে শান্তি রক্ষার মুসলেকা দিবা 50,000 টাকার বন্ডে, তাহলে যদি মনে হয় ওই ব্যক্তির, জামিনদারের বা ওই ব্যক্তির মনে হয় যে 50,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে বন্ডের টাকা বা মুসলেকার টাকা কমানোরও আবেদন করবে কত ধারায়? 498 ধারায়। কত ধারায়? 498 ধারায়। কার কাছে? 498 মানে হলো 2টা আদালত, আইদার দায়রা জজ অর হাইকোর্ট ডিভিশন। এই দেখেন 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুসলেকার অর্থের পরিমাণ মামলার সাথে যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে। এটা কি হবে না? অত্যাধিক হবে না। হাইকোর্ট আন্ডারলাইন করেন, হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে দাবিকৃত জামিন হ্রাস করার আদেশ দিতে পারে। যদি বলে জামানতের পরিমাণ বৃদ্ধি করার আদেশ কি 498-তে দিবে? না। কিসের নির্দেশ দিবে? হ্রাস। বেশি ছিল কমাইতে পারে, কিন্তু কম ছিল বাড়াইতে আদেশ কিন্তু দিবে না। তাহলে পূর্ণ সাহেব বলেন 498-তে কয়টা ক্ষমতা আছে? 498 ক্ষমতা আছে কি কি? 3টে যে আগাম জামিন চাইতে পারবে, এটা প্রথমে মেন আদালতের কাছে চাইতে হবে, কিছু রাস্তা যাবে, তাহলে আগাম জামিন তো নিম্ন আদালতে চাওয়া যাবে না নাকি? ওটা 3টা ক্ষমতা হলো আগাম জামিন, নিম্ন আদালত জামিন না দিলে ফৌজদারি বিবিধ মামলা, 2 নাম্বার, আর 3 নাম্বার হচ্ছে বেল বন্ডের টাকা কমানো। বুঝছেন? তাহলে এই যে আপনারা কোর্টে গিয়ে প্রতিদিন ওই যে সকালবেলা যে দায়রা জজ কোর্টে যান, জজ কোর্ট বলেন ওই জায়গায় যে আমার ক্রিমিস আছে বা সিআর মিস আছে, শুনানি হবে, তাহলে সিআর মিসটা দায়ের করছে কত ধারায়? 498 ধারায়। এবং উনি যদি না দেয় তাহলে যাইতে হবে কোথায়? হাইকোর্টে। এটাও কত? 498। বুঝছেন? আবার একটু বুঝাই দিই, যেটা হলো যে যখন কোনো মামলা চার্জ গঠন হয়ে গেছে, ট্রায়ালে গেছে, ট্রায়ালে যাওয়ার পরে দেখা গেলো সে গড় হাজিরার কারণে তারে, গড় হাজিরা বুঝেন, মানে যেদিন হাজির হওয়ার কথা সেদিন সে হাজির হয় নাই, ওনারে ভিতরে নিয়ে গেছে, পরের তারিখে আসছে ভিতরে নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার ওই আসামির জামিন চাই, পুট আপ দিয়ে জামিন চাই নাকি? তা ওই বিচারিক আদালতেই চাই, যদি জামিন যোগ্য হয় 496, জামিন অযোগ্য হলে 497। ওই বিচারিক আদালত যদি না দেয় তাহলে আবার যাইতে হবে সিআর মিসে, কোথায়? দায়রা জজের কাছে, 498। আবার উনিও যদি না দেয় যাইতে হবে কোথায়? হাইকোর্টে, 498। বুঝছেন?
তাহলে আমলি আদালত এবং বিচারিক আদালত এই জায়গায় কখনো 498 ধারায় জামিন চাওয়া যায় না। এই জায়গা চাইতে হবে হয় 496 নাহলে 497। ইনারা যদি না দেয় তাহলে দায়রা জজের কাছে কত 498। দায়রা জজ যদি না দেয় তাহলে কোথায় হাইকোর্টেও 498। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 498 ধারায়। আর 500 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, 500 ধারা অনুযায়ী মুসলেকা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তির উপস্থিতির জন্য এমন মুসলেকা সম্পাদন করা হয়েছিল তাকে জামিনে মুক্তি দিতে হবে। এখানে বলা হয়েছে যে যখনই আপনি বেল বন্ড দিয়ে দিলেন সাথে সাথে তার কি দিতে হবে? মুক্তি দিতে হবে। কত ধারায় বলছে? 498 ধারায়। 498 না, 500 ধারায়। 500 ধারায়, জি। এখানে আপনাদের লেখার প্রয়োজন নাই, এমনি একটু জানতে হবে, আমি একটু বলে দিই। দেখেন, একটু শুনেন, লেখার প্রয়োজন নাই। যে 498 এর 1 উপধারার পর উপধারা 2 যুক্ত করে বিধান করা হয়েছে জামিনে অভিযুক্তকে মুক্তি দেওয়ার সময় কোন আদালত আসামি যেন পলাতক না হয় সেটা নিশ্চিত করতে এবং আসামির সদাচর নিশ্চিত করতে আসামির উপর যৌক্তিক বা ন্যায্য শর্ত আরোপ করতে পারে। মানে যখন 498 ধারায় দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ জামিন দিছে, হাইকোর্ট বিভাগ বলে দিতে পারে যে তুমি এতদিন এই এলাকার মধ্যে থাকবা, যাবা না, মানে যে কোনো শর্ত উনারে দিতে পারে। এই বিধানটা যোগ করছে কত সালে? 2025 সালে, বুঝছেন? আর একটা বিধান করতে 499 ধারায়, এটা একটু পড়ে শোনাই, তারপরে কি লিখতে হবে আমি বলবো। আগে শুনেন, 499 ধারা 3 উপধারা যুক্ত করে বন্ড দাখিলের নতুন পদ্ধতি চালু করা হয়েছে। 3 উপধারায় বলা হয়েছে এই ধারায় উল্লেখিত বন্ড আসামি নিজে তার আইনজীবীর মাধ্যমে বা আদালত কর্তৃক অনুমোদিত অনলাইন ব্যবস্থায় দাখিল করতে পারবে। তবে জামিনদারের পরিচয় যোগ্যতা জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য উপযুক্ত পন্থায় যাচাই করতে হবে। সো আপনি 499 দিয়ে লেখেন অনলাইনে বেল বন্ড দাখিল, এইটুক লিখলেই হবে। 499 ধারা দিয়ে লেখেন অনলাইনে বেল বন্ড দাখিল, ব্র্যাকেটে লিখবেন 2025 সালের সংশোধনী। 499 সমান সমান অনলাইনে বেল বন্ড দাখিল, অনলাইনে বেল বন্ড দাখিল, ব্র্যাকেটে লেখেন 2025 সালের সংশোধনী। তো জামিনের অনেক প্রশ্ন আছে, আপনারা কষ্ট করে পড়ে ফেলবেন। এগুলো আমি এতক্ষণ ধরে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে জামিনের সকল প্রশ্ন ইনশাল্লাহ পারা যাবে। তাহলে দেখেন, জামিনযোগ্য অপরাধে জামিন 496, জামিন অযোগ্য অপরাধে জামিন 497, আগাম জামিন বা ফৌজদারি বিবিধ মামলা বা বেল বন্ডের টাকা কমানো 498, 499-তে অনলাইনে জামিন বেল বন্ড দাখিল, আর 500 ধারায় জামিন নামা দাখিলের সাথে সাথে তার মুক্তি দিতে হবে। এটা কত? 500। এই 497 ধারায় যে জি, যে কোনো নারী, সে যদি একজন নারী হয়, আর নারী হইলে হলো, বয়সের দরকার নাই। জি, এখন ওই জায়গায় স্ত্রী লোক মানে আবার এই ব্যাখ্যা দিয়েন না যে কারো স্ত্রী হওয়া লাগবে। স্ত্রী লোক মানে মহিলা হইলে হবে। দেখেন, আমাদের সেলফ প্র্যাকটিসের 15 নাম্বার প্রশ্নটা একটু পড়বো, বইতে যদি না মিলে এমনি শুনেন। জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্ধারণ করবে কে? এখানে উত্তর হচ্ছে আদালত এবং কে? পুলিশ। তাহলে পুলিশও তো জামিন দিতে পারে। পুলিশ থানা থেকে জামিন দেয় কত ধারায় বলেন? 169 ধারায়। ধন্যবাদ। তাহলে বেল বন্ডের টাকা নির্ধারণ করতে পারে কে? আদালতও পারে, পুলিশও পারে। আচ্ছা, এরপরে 16 নাম্বারটা দেখেন, জামিন সংক্রান্ত অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেক মুসলেকার অর্থের পরিমাণ নির্ধারণ করতে হবে। মামলা যথাযথ পরিস্থিতি বিবেচনা করে আর কি হবে না? অত্যাধিক হবে না। 18 নাম্বারটা আমরা পড়বো। 18 নাম্বার,
যে ক্ষেত্রে প্রথম জামানত অপর্যাপ্ত হয়, মানে আদালত প্রথমে দিছিল 500 টাকার বন্ডে জামিন, ওনার কাছে মনে হয়েছে যে না এটা 500 টাকা না, এটা বেশি হওয়া উচিত, সেই ক্ষেত্রে আদালত পর্যাপ্ত জামানত প্রদানের নির্দেশ দিতে পারে যদি প্রথম অপর্যাপ্ত জামানত, এই যে দেখেন, ভুলে গ্রহণ করে থাকে, প্রতারণার মাধ্যমে গ্রহণ করে থাকে, পরবর্তীতে কোনো কারণে কি হয়, অপর্যাপ্ত হয়, তাহলে আদালত ইচ্ছা করলে যে বেল বন্ডে যে বন্ডে জামিন দিয়েছিল ইচ্ছা করলে এটা বাড়াইতে পারে। কত ধারায়? 501। তারপরে আসেন 19 নাম্বার, জামিনদারের অব্যাহতির জন্য ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা হয়? কত ধারা? 500 কত ধারা? 2 ধারা। তাহলে জামিনদারের অব্যাহতি 502। তাহলে আমরা এইভাবে মনে রাখি, দেখেন, জামিনযোগ্য অপরাধে জামিন 496, জামিনযোগ্য অপরাধে জামিন 497, আগাম জামিন প্লাস অন্যান্য আছে 498, জামিন নামার অর্থ নির্ধারণ করবে আদালত বা পুলিশ, প্লাস অনলাইনে বেল বন্ড দাখিল 499, বেল বন্ড দাখিলের সাথে সাথে মুক্তি দিবে কত? 500, যা বেল বন্ডের পরিমাণ বাড়াইতে পারে 501, আর জামিনদারের অব্যাহতি 502। নির্মল বলেন তো, জামিনদারের অব্যাহতি বলতে কি বুঝেন? জামিনদারের অব্যাহতি বলতে আদালত যারা জামিনদার মানে ধরেন একটা হুম। দেখুন জামিনদার দেওয়া তাহলে ওইখান থেকে আবার আমরা কি বলতে না ছিলাম কি আমাদের টাকা মুক্তি হলো। জামিনদারের অব্যাহতি বেশ কতগুলো হতে পারে। এক হলো যে আপনার জামিনদার দেখা গেল তানভীর আলম খান, এখন তানভীর আলম খান যে আবেদন করছে যে নির্মলের আচার আচরণ ভালো না, ও যে কোনো সময় পলাই চলে যাবে না, বেল বন্ডের 50,000 তামার দেওয়া লাগবে না, তা আমি ওর জামিনদার আর হবো না, আমার অব্যাহতি দেওয়া হোক। তখন আদালত আবার আপনার ডাকবে, ডেকে বলবে যে নির্মল সোনা, তুমি তাড়াতাড়ি আর একজন জামিনদার ঠিক করো, যদি ঠিক না করতে পারো তাহলে জেলের ভিতরে যাও, আর যদি নতুন জামিনদার ঠিক করেন তাহলে আবার আপনার জামিন কি বহাল থাকলো। বুঝতে পারছেন? এখন আমরা ওই পেজে চলে আসি, জামিননামা বাজেয়াপ্ত। পাইছেন? দেখেন, জামিননামা কেন বাজেয়াপ্ত হয় এটা খুব সহজ। 5,000 টাকার বন্ডে জামিন দিছে বা শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিছে, যে শর্ত তারে দিছিল সেই শর্ত সে ভঙ্গ করছে, তাহলে যে জামিনদার সে এখন ওই টাকাটা দিতে কি থাকবে? বাধ্য থাকবে। সহজ কথা। 5,000 টাকার বন্ডে জামিন দিছিল, আসামি পলাই ভারত চলে গেছে, আর জীবনে আসে নাই, তাহলে ওই যে জামিনদার ধরেন আইনজীবী, 5,000 টাকা দিবে কে? আইনজীবী। বুঝছেন? আবুল হোসেন খান রে 50,000 টাকার বন্ডে 6 মাসের শান্তি রক্ষার মুচলেকা দিছিল। আবুল হোসেন খান শান্তি রক্ষা তো করেই না, উল্টো অসদাচরণ করছে বা শান্তি ভঙ্গ করছে, তাহলে আবুল হোসেন খান ওই 50,000 টাকা দিতে কি বাধ্য থাকবে, এবং এটা হলো জামিননামা বাজেয়াপ্তি। একটু পড়ি, দেখেন বাজেয়াপ্ত। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 এর 514 ধারায় জামিননামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। ধারা 514 অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিননামা বাজেয়াপ্তির আদেশ দিতে পারে। কে কে? দেখেন, যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে বলেন তো, দায়রা জজ পারে না? সহজে না বলে দিলেন। জামিননামাটি গ্রহণ করেছিল, যদি গ্রহণ করেছে এই যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল, এটাই তো সকলের বৈধতা দিয়ে দিছে এক লাইনে। তাহলে যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল সে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে? পারে। সে যদি কারো জামিন দেয় তাহলে সেও তো জামিননামা বাজেয়াপ্ত করতে পারে। বুঝছেন? জি। উপরোক্ত আদালত যদি দেখেন জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে জামিননামায় বর্ণিত অর্থ আন্ডারলাইন করেন পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে কারণ দর্শাইতে বলবেন। নির্মল তো পলাই চলে গেছে, নির্মল আর পাওয়া যাচ্ছে না। এখন তানভীর আলম খানের শোকজ করছে যে আপনি তো নির্মলের জামিনদার ছিলেন, এখন এই 5,000 টাকা আপনি পরিশোধ করেন বা কেন করবেন না কারণ দর্শান। কারণ দর্শাতে ব্যর্থ হইলে তানভীর আলম খান আদালতকে সন্তুষ্ট করতে কি ব্যর্থ হয়েছে,
এবং অর্থ প্রদান করা না হলে উক্ত মুসলেকাবদ্ধ ব্যক্তির গোল দেবেন অস্থাবর সম্পত্তি। তাহলে তানভীর আলম খানের কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। এবং সেই ব্যক্তি মারা গেলে, যদি তানভীর আলম খান এই তারে কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে এবং তানভীর আলম খান এই 5,000 টাকার টেনশনে উনি মারা গেছে, মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে হতে গোল দেবেন অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালতে উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারেন। তাহলে একটা বিষয় দেখেন, জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের সম্পত্তি ক্রয় করতে পারে? অস্থাবর। স্থাবর সম্পত্তি পারে? পারে না। কি ক্রয় করবে? অস্থাবর। উক্ত অর্থ পরিশোধ না করলে বা উক্ত ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সেই আদালতের আদেশক্রমে মুসলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কারাগারে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তাহলে যদি সে অর্থ না দেয় দেওয়ানি কারাগারে আটক রাখবে কতদিন? 6 মাস। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লিখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধ করতে কি বাধ্য করতে পারেন। লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট। কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে, অর্থাৎ তানভীর আলম খান যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি তো জামিনদার আর আসামি হচ্ছে নির্মল, ততদিন পর্যন্ত নির্মল পলাই নেই। জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে, কিন্তু তানভীর আলম খান মারা যাওয়ার পূর্বে নির্মল পালাই গেছে, মানে নির্মল শর্তভঙ্গ করছে কখন? জামিনদার মারা যাওয়ার পরে। উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত উক্ত সম্পত্তি মারা গেলে তার সম্পত্তি উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আর তানভীর আলম খানের কোনো দায় নাই। তাহলে আমার মনে রাখতে হবে এখানে কি কি? জামিননামা বাজেয়াপ্ত কত ধারায়? 514 ধারায়। কোন ধরনের সম্পত্তি ক্রয় করতে পারে? অস্থাবর। ও যদি জামিননামার টাকা পয়সা না দেয় দেওয়ানি কারাগারে আটক থাকবে কতদিন? এইটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ, 6 মাস। কত ধারায় পড়ছি? 514। জি। আমাদের আজকে এই পর্যন্তই। আগামী শুক্রবার আসেন, শুক্রবার আমাদের শেষ ক্লাস ফৌজদারি কার্যবিধির। আর ফৌজদারি কার্যবিধির আপনাদের লিখিত পরীক্ষারই দিয়ে দিই, মানে 100 মার্কের মডেল টেস্টের ডেট দিয়ে দিই। 100 মার্কের মডেল টেস্ট হচ্ছে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার তো না, সরি, ইয়াতে বুধবারে। 4 তারিখ কি কিসের বন্ধ? সর্বরাতে কি সমস্যা? হ্যাঁ, তো বুধবারে দেন, সর্বরাতে কি সমস্যা? দেন। পড়া তো আমাদের বিকেলে, বুধবারে, ঠিক আছে? হ্যাঁ, তো বিকেলে পড়া, বিকেলে পরীক্ষা, বুধবারে। বুধবারে 4 তারিখ নাকি? 4 তারিখ। আর আবারও বলি, অনলাইন অফলাইনে যারা ভর্তি হন নাই, বকেয়া পরিশোধ করেন না, এটা দ্রুত ইয়া করেন, মাথায় নেন। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।